প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা গণিত বিষয়ের তোমাদের যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে সেই উপপাদ্য 32 এবং 33 উপপাদ্যটি আমরা আলোচনা করব। তো যেহেতু এটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, সুতরাং বৃত্তের যা কিছু সংজ্ঞা আছে সেগুলো একটু আমি তোমাদেরকে মনে করিয়ে দেই, যেগুলো তোমরা অনেক আগেই তোমরা জানো, তবুও আমি জাস্ট সেই সম্পর্কে একটুখানি আলোচনা করে নিই, তারপরেই আমি 32 উপপাদ্যতে চলে আসবো। চাই প্রথমত বৃত্ত কাকে বলে। বৃত্ত তোমরা সবাই ছোটবেলা থেকেই এই বৃত্ত চিত্রটার সম্পর্কে তোমরা খুবই পরিচিত। বৃত্ত হচ্ছে একটা গোলাকার চিত্র, কিন্তু এর কতগুলো প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজের উপর, কতগুলো ধর্মের উপর বৃত্তের সংজ্ঞাটা তৈরি হয়। সেই সংজ্ঞাটা কি না, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সতত সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চার পথকে বলে বৃত্ত। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু মানে এইরকম একটা বিন্দু যদি না হয়, সেই বিন্দু থেকে সতত সমুদ্রবর্তী, অর্থাৎ এই যে দূরত্বটা এটা হচ্ছে সবসময় সমান, সমদূরবর্তী। এই দূরত্বের সঞ্চার পথকে, এই যে বিন্দুগুলো আমরা পাচ্ছি, এই সঞ্চার পথটাকে বলা হচ্ছে বৃত্ত। এই বৃত্তের আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য করতে গিয়ে এই টার্মগুলো অবশ্যই আমরা পাবো। সেখানে হচ্ছে কেন্দ্র বলে একটা শব্দ পাবো। কেন্দ্র কোনটা না, ওই যে যেটা আগে আমি আলোচনা করলাম যে একটি নির্দিষ্ট বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা কিন্তু স্থির বিন্দু, এই স্থির বিন্দুটা নাম হলো কেন্দ্র। এরপরে আসি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা, ওই যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সতত সমদূরবর্তী এই যে দূরত্বটা, এই দূরত্বটার নাম হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে এইটা, এই যে সঞ্চারপথের এই যে বাইরের যে চিত্রটা, এই যে সঞ্চারপথের যে বক্ররেখাটাকে, এটাকে পরিধি বলে। তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। জ্যা কোনটাকে বলবো, জ্যা হলো পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে, রেখাংশকে বলা হয় জ্যা। এই যে পরিধির উপর যে কোনো দুটো বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু না হলো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুগুলোর সংযোজক সরলরেখাকে বলা হচ্ছে জ্যা। এরপরে আসি ব্যাস। ব্যাস কোনটাকে বলবো, ব্যাস হলো এই যে যত আমরা জ্যা দেখতে পাচ্ছি, এই জ্যাগুলোর মধ্যে যে জ্যা কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এইরকম যে জ্যাটি হবে, সেই জ্যার নাম হচ্ছে ব্যাস। অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে বলা হচ্ছে ব্যাস। সুতরাং ছবি দেখে আমরা এটা বলতে পারি কি, যে বৃত্তের বৃহত্তম জ্যার অপর এক নাম হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যার অপর নাম হলো ব্যাস। আবার একইভাবে আরেকটাও বলা যায় যে আমরা যে ব্যাসার্ধ কথাটা বলছি, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, সে কারণেই এটাকে ব্যাসার্ধ বলা হচ্ছে, ব্যাসের অর্ধ, সেই কারণেই এইটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, আর এই টোটালটাকে বলা হচ্ছে ব্যাস। এরপরে আমরা উপপাদ্যে চলে আসি। উপপাদ্য 32 তোমাদের সরকারি যে বই তোমরা পেয়েছো, সেই বইয়ে মোস্ট প্রবলি 59 পেজে এই উপপাদ্যটি আছে। তাতে বলা হয়েছে কি না, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমান্তরিকোণিত করে। ছবিটাতে চলে আসি।
যেহেতু বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, সুতরাং এটা একটা বৃত্তের একটা ছবি হবে। ধরা যাক ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এই বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা নিতে হবে। তার মানে এইরকম একটা জ্যা নেওয়া যেতে পারে যেটা কিনা ব্যাস নয়। আমি সংজ্ঞাতে কি দেখলাম? সংজ্ঞাতে দেখলাম যে বৃহত্তম জ্যা হলো ব্যাস। সুতরাং ব্যাস নয় এই টার্মটা যদি না থাকতো, তাহলে যে কোনো একটি জ্যার কথা যদি বলা হতো, সেক্ষেত্রে কিন্তু কেউ এইরকম একটা জ্যাও আঁকতে পারত। কিন্তু এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ব্যাস হওয়া চলবে না, জ্যাটাকে ব্যাস হওয়া চলবে না, সুতরাং কেন্দ্রগামী কোনো সরলরেখা হওয়া চলবে না। তাহলে এবি আমি একটা জ্যা নিলাম, এই জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে আমি একটা লম্ব অঙ্কন করতে, এখানে বলা হয়েছে আমি একটা লম্ব অঙ্কন করব। কেন্দ্র থেকে ওই জ্যার উপর লম্ব অঙ্কন করা হলো। ধরা যাক ওসি হচ্ছে লম্ব, কেন্দ্র থেকে এবি জ্যার উপর লম্ব ধরা যাক ওসি। ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে ওসি লম্ব এ কি করেছে না এবি কে দুটি সমান অংশে ভাগ করেছে, অর্থাৎ এই দুটো সমান অংশ হবে, এইটা আমার প্রমাণ করতে হবে। তাহলে এই টোটাল উপপাদ্যতে আমার কি দেওয়া আছে? দেওয়া আছে এবি একটা জ্যা যেটা কিনা ব্যাস নয়। দ্বিতীয় কি না ও কেন্দ্র থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, এবি এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এইটা করা হয়েছে। কি প্রমাণ করতে হবে না এই সরলরেখা এবি কে দুটি সমান অংশে ভাগ করেছে, অর্থাৎ এসি এবং সিবি দুটো সমান। প্রদত্ত হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা, এরূপ একটি জ্যা এবি কেন্দ্র ও থেকে এবি এর উপর লম্ব হলো ওসি। কি প্রমাণ করতে হবে, অর্থাৎ কি প্রামাণ্য? এখানে প্রমাণ করতে হবে যে সি এবি এর মধ্যবিন্দু বা এসি সমান সিবি। অর্থাৎ এসি সমান সিবি। এই প্রমাণটা সরাসরি আমরা করতে পারবো না, আমাদের একটা করতে হবে কি একটা অঙ্কন করতে হবে। সে অঙ্কনটা কি করব? অঙ্কনটা করব ও এ এবং ও বি যোগ করলাম, ও এ এবং ও বি যোগ করলাম। আমরা এবারে প্রমাণে চলে আসি, কিভাবে আমরা প্রমাণটা করব। প্রথমেই
যেটা বলার সেটা হচ্ছে এই দুটো ত্রিভুজের দিকে তাকাও। এই দুটো ত্রিভুজের যেহেতু এসির উপর এবির উপর ওসি লম্ব, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি। তার মানে কি হয়ে গেল, ও এসি একটা সমকোণী ত্রিভুজ এবং একইভাবে ও সি বি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে শুরুতেই এটা জানিয়ে দেই, যেহেতু এবি এর উপর ওসি লম্ব অর্থাৎ OCA ইজিক্যাল টু 90 ডিগ্রি এবং OCB ইজিক্যাল টু 90 ডিগ্রি, অতএব OAC ত্রিভুজ এবং OBC ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ। এবারে এই দুটো ত্রিভুজের কি কি মিল আছে সেটা আমরা দেখে নেই। এখন ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও সি বি এর কি কি পাচ্ছি। প্রথম যেটা হচ্ছে দুটো কোণের সমান, যেহেতু আমরা বলে দিই যে ও সি এ কোণ ইজিক্যাল টু ও সি বি কোণ। কেন না প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ। আর কি না ও এ সমান ও বি, ও এ সমান ও বি। কেন ও এ সমান ও বি না ও এ ও যেহেতু এ এবং বি পরিধির উপর দুটি বিন্দু, সুতরাং ও এ একটা ব্যাসার্ধ, ও বিও একটা ব্যাসার্ধ। তার মানে কি হয়ে গেল যে এরা দুজনেই একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ সব সময় সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি না ওসি সাধারণ আমরা পেলাম, তাহলে ওসি সাধারণ। অতএব ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও সি বি। এটা কোন ধর্ম থেকে পাচ্ছি? সাধারণত আমরা সর্বসমতার ক্ষেত্রে কি কি জানি, যে তিনটি বাহু যদি সমান হয় তাহলে সর্বসম হবে। দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সাইড অ্যাঙ্গেল সাইড যদি হয় তাহলে সর্বসম হবে। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড যদি হয় দুটো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে সর্বসম হবে। এক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি কি না এই বাহু, এই বাম দিকের ত্রিভুজের এই বাহু এবং এই বাহু, ডান দিকের ত্রিভুজের এই বাহু এ বাহু সমান। এবং কোণের ক্ষেত্রে যদি আমি এইটা ব্যবহার হতো তাহলে কোণের ক্ষেত্রে কি হতো, এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা, এইটার সমান এইটা হওয়া উচিত ছিল। কিন্তু এই কোণ সমান এই কোণ দেখিয়েও আমি কি বলছি যে এটা সর্বসম। তার কারণ হচ্ছে আমি শুরুতেই যেটা বলে দিয়েছি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই সাইড অ্যাঙ্গেল সাইড ব্যাপারটা প্রযোজ্য হবে না। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম। সমকোণী ত্রিভুজের ধর্ম হতে পারে। এবারে কি, যেহেতু দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল, সুতরাং রেস্ট যে বাহু বা কোণগুলো থাকলো
তারাও কিন্তু অনুরূপভাবে সমান হবে এবং সেই হিসেবে বলতে পারি যে এসি সমান সিবি, অর্থাৎ সি এবি এর মধ্যবিন্দু। তাহলে হয়ে গেল এবারে এই উপপাদ্যের এখানে শেষ। ছোট ছোট যে জিনিসগুলো একটু বলে নেই, সেটা হচ্ছে যে অনুরূপ বাহু আমি সমান বলে দিয়েছি। অনুরূপ বাহুটা সমান, সেটা এক্ষেত্রে কেমন না, আমরা দেখতে পাচ্ছি কি এই বাহু, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান, সুতরাং এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, সুতরাং এ দুটো সমান। তাহলে এ দুটো সমান হলো, এ দুটো সমান হয়ে আছে, সুতরাং রেস্ট যেটা থাকলো এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু তারাও কিন্তু সমান হবে সর্বসমতার সূত্র থেকে। সেই হিসেবে বলতে পারি যে এসি সমান সিবি। এগুলো লেখার কথা নয়, তুমি এটা নিজেদের জানার জন্য এটা বলে দিচ্ছি যে কিভাবে এসি সমান সিবি। এরপরে আমরা চলে আসবো উপপাদ্য 33। তোমাদের সরকারি যে বই আছে তাতে ঠিক পরের পৃষ্ঠা, পেজ নাম্বার 60-তে তোমরা সম্ভবত এটা পাবে। তাতে বলা আছে যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এইরকম একটা আমি জ্যা অঙ্কন করলাম এবি। এই জ্যাকে যদি কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, ধরা যাক এবির মধ্যবিন্দু সি, এই ওসি কি করেছে, এবি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে প্রমাণ করতে হবে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে, অর্থাৎ এবির উপর ওসি লম্ব হবে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে এই দুটো কোণ সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে কি প্রদত্ত আছে, কি দেওয়া আছে, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এর মধ্যবিন্দু সি। কি প্রমাণ করতে হবে না, ওসি এবি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। এক্ষেত্রেও আমাদের একটা অঙ্কনের প্রয়োজন, না হলে সরাসরি প্রমাণ করতে পারবো না। কি অঙ্কন, ওই একই ও এ এবং ও বি যোগ করলাম, ও এ এবং ও বি যোগ করলাম। এবারে প্রমাণে চলে আসি। একইভাবে এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। ত্রিভুজ ও এ সি ও ত্রিভুজ ও সি বি এর কি কি বলতে পারি না, ও এ সমান ও বি বলতে পারি, অর্থাৎ এই বাহু সমান। কেন না, ও কেন্দ্র এ এবং বি,
পরিধির উপর যে কোনো দুটি বিন্দু, সুতরাং ওএ এবং ওবি দুটোই ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, সুতরাং একই বৃত্তের ব্যাসার্ধ মানে তারা সমান হবে। অবশ্যই এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি না এসি সমান সিবি, এসি সমান সিবি। কেন না সি এবি এর মধ্যবিন্দু, এটা বলে দেওয়া আছে, সুতরাং এটা প্রদত্ত লিখতে পারো বা কল্পনানুসারে কথাটাও লেখা যায়। আর কি না ওসি হলো সাধারণ। তাহলে দুটো ত্রিভুজের তিনটে বাহুই একে অপরের সাথে সমান, সুতরাং অতএব ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও সি বি। এটা কি না সাইড 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 ধর্ম থেকে আমরা এটা বলতে পারি, অর্থাৎ তিনটে বাহু সর্বসমতার যে ধর্ম আছে সেই ধর্ম থেকে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। এবার এই দুটো ত্রিভুজ যখনই সর্বসম হয়ে গেল, তাহলে বাকি যা কিছু থাকলো তারাও কিন্তু পরস্পর সমান হবে। তো আমাদের প্রয়োজনটা হচ্ছে এই কোণ সমান এই কোণ দেখাবো। স্বাভাবিকভাবে দেখো, যেহেতু এই বাহু সমান এই বাহু, সুতরাং এই বাহুর বিপরীত কোণ কি না ওসি এ, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে ওসি বি, তারা অবশ্যই সমান হবে। অতএব অনুরূপ কোণ কি না ওসি এ ইজ ইকুয়াল টু ওসি বি কোণ। যেহেতু সর্বসম, সুতরাং এই দুটো কোণ সমান হয়ে গেল। কিন্তু দেখো এই দুটো কোণ অ্যাকচুয়ালি সন্নিহিত কোণ। কেন না এবির উপর ওসি দণ্ডায়মান, যেহেতু এবি এর উপর ওসি দণ্ডায়মান, অতএব ও এ সি ও ও সি বি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। মোট দুটো কোণের সমষ্টি কত হবে? যেহেতু এটা দণ্ডায়মান, এটা একটা সরল কোণ, তারা আবার এই দুটো কোণ সমান, তার প্রত্যেকের ভাগে কত করে হবে না 180 অর্ধেক 90 ডিগ্রি করে প্রত্যেকটা কোণের মান হবে। তার মানে ওএসি ও সিবি যেহেতু সন্নিহিত কোণ, অতএব ওএসি সমান ওসিবি সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। অতএব ওসি লম্ব এবি, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা এরপরে উপপাদ্য দুটোর মধ্যে একটু তুলনা করে নেই। 32 এবং 33 উপপাদ্যের মধ্যে ছবি কিন্তু দুটোর ক্ষেত্রেই একই রকমের ছবি। পার্থক্য যেগুলো আছে সেগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে পরীক্ষার হলে গুলিয়ে না ফেলো, অর্থাৎ কি পড়েছে আর কোনটা লিখে ফেললে সেইটা যাতে না হয়, সেটার জন্য তোমরা একটু সতর্ক থাকবে। প্রথমত 32 এ কি বলে দেওয়া আছে যে এবির উপরে ওসি লম্ব, এবির উপরে ওসি লম্ব। 33 তে বলা আছে যে এসি আর সিবি সমান। 32 তে প্রমাণ করতে হবে এসি সমান সিবি, আর 33 তে প্রমাণ করতে হবে এবি লম্ব ওসি। অর্থাৎ পার্থক্যটুকু দেখো যে 32 তে এবি ওসির উপর লম্ব, এটা বলে দেওয়া আছে। 33 তে ওটাই প্রমাণ করতে হবে। 32 তে এসি সমান সিবি প্রমাণ করতে হবে, এক্ষেত্রে এটা দেওয়া আছে। সর্বসমতার যখন তোমরা জায়গাটায় যাবে,
সেখানেও দেখো প্রথম দুটো পার্ট দুটো ক্ষেত্রেই একই, অর্থাৎ ওএ সমান ওবি, এটা দুটো ক্ষেত্রেই তোমরা লিখবে। ওসি দুটো ক্ষেত্রেই সাধারণ বাহু, এটার ক্ষেত্রে দুটোই কিন্তু একই। লাস্ট লাইনটাই এখানে পার্থক্য করছে, সেটা হচ্ছে কি না, এটার ক্ষেত্রে যে বলে দেওয়া আছে, সুতরাং তোমরা এই দুটো কোণ সমকোণ হিসেবে এই দুটো কোণ সমান লিখছো, এবং তারপরেই তোমরা লিখছো যে অতএব সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম এবং অতএব এসি সমান সিবি। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তৃতীয় নম্বর পয়েন্টে লিখছো এসি সমান সিবি, এসি সমান সিবি, এটা বলে দেওয়া আছে। অতএব ত্রিভুজ দুটি সর্বসম, অতএব অনুরূপ কোণ দুটি সমান হবে, অর্থাৎ এই দুটো কোণ সমান। এবং সেখান থেকে তারপরে যেটা লেখার যে এবির উপর ওসির দণ্ডায়মান, এই দুটো সন্নিহিত কোণ, সুতরাং দুটো কোণ যেহেতু সমান, প্রত্যেকে 180/2 অর্থাৎ টোটাল 180 ডিগ্রির অর্ধেক প্রত্যেকে হবে, সেটা এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সুতরাং এবি উপর ওসি লম্ব। তাহলে এই পার্থক্যটা তোমরা খুব সতর্কভাবে পড়বে, যাতে করে পরীক্ষা হলে কোনোভাবেই গুলিয়ে না ফেলো। এরপরে আমি চলে আসি যে একটা জ্যামিতির উপপাদ্য করতে গেলে তোমরা কি কি জিনিসগুলো মনে রাখবে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমত, উপপাদ্যের যখন তোমরা প্রমাণ করবে তার মোটামুটি 4টে ধাপ তোমাদেরকে করতে হয়। এই 4টে স্টেপ তোমরা কিন্তু খাতাতে লিখবে। একটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ কি তোমাদেরকে কি দিয়েছে সেটা, কি দেওয়া আছে সেটা। তারপরে প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে। 3 নম্বর হচ্ছে অঙ্কন, এই প্রমাণের ক্ষেত্রে অঙ্কন যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই অঙ্কন কিন্তু সবসময় যে থাকবে তা কিন্তু নয়। অঙ্কন যদি সরাসরি প্রমাণ করা যায়, অঙ্কন করার দরকার যদি না হয়, তাহলে অঙ্কনের এই স্টেপটা থাকবে না, এবং তারপরে আসবে প্রমাণ। সর্বসমতার নিয়ম, যখন তোমরা কোনো উপপাদ্য প্রমাণ করতে গিয়ে সর্বসমতার নিয়ম তোমরা প্রয়োগ করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ডান দিকে অবশ্যই কারণটা লিখবে, কোন কারণে এটা সর্বসমতা তোমরা বলছো, অর্থাৎ ওই সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এইটা লিখে দেবে। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা প্রমাণ সর্বসমতা দেখাও, তাহলেও কিন্তু ব্র্যাকেটে অবশ্যই লিখবে যে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে তোমরা এটা করছো। সর্বসমতা প্রমাণ হয়ে যাওয়ার পরেই, তারপরেই কিন্তু তোমরা রেজাল্টটা যেটা লিখছো সেটা হচ্ছে অতএব এই বাহু সমান এই বাহু, অথবা এই কোণ সমান এই কোণ, যাই করো না কেন, সেখানে কিন্তু ব্যাপারটা সবসময় মাথায় রাখবে যে অনুরূপ বাহু অথবা অনুরূপ কোণ, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই। আমরা একটা উদাহরণের সাহায্যে এটা ব্যাখ্যা করি। ধরা যাক এ বি সি একটা ত্রিভুজ, পি কিউ আর একটা ত্রিভুজ। যদি দেখা যায় যে এবি সঙ্গে কিউ আর সমান, অর্থাৎ এবি সমান কিউ আর, এসির সাথে ধরা যাক পিকিউ সমান, অর্থাৎ এসি সমান পিকিউ, এবং এই কোণ সমান এই দুটো ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ, এই কোণ সমান বিএসি সমান পি কিউ আর। অতএব ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। এবারে যে রেজাল্ট আমরা পাবো
সর্বসম হওয়ার কারণে সেটা কি না এই কোণের বিপরীত বাহুকে বিসি, এই কোণ কার সাথে সমান? কিউর সাথে সমান। তাহলে কিউর বিপরীত বাহুকে পিআর, তাহলে বিসির সাথে পিআর সমান হবে। এটাই হচ্ছে অনুরূপ বাহু সমান। ঠিক একইভাবে আমরা যদি একটা কোণের উদাহরণ নেই, এই বাহুর বিপরীত কোণকে এসিবি, এই বাহু কার সাথে সমান? কিউআর এর সাথে সমান। কিউআর এর বিপরীত বাহু কোণকে পি, সুতরাং সমান হবে কিউ পি আর। এটা হচ্ছে অনুরূপ কোণ সমান। অর্থাৎ একটা সর্বসম হয়ে যাওয়া পরে কোন কোণের সাথে কোন কোণ সমান হবে, কোন বাহুর সাথে কোন বাহু সমান হবে, সেটাও কিন্তু খুব ভেবে চিন্তে তোমাদেরকে লিখতে হবে। উপপাদ্যের ছবি অবশ্যই আঁকতে হবে। অনেক সময় হয় কি, অনেকে যারা মনে করো যে না আমার উপপাদ্য হবে না, আমি মুখস্থ করে নেব, সেই মুখস্থ ব্যাপারটা একদমই মাথায় আনবে না। মুখস্থ মানে করে এটা হয় না। এবং অনেক ক্ষেত্রে আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে একদম থরলি উপপাদ্যটা লিখে ফেলেছে কিন্তু ছবি নেই। ছবি না থাকলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। সুতরাং উপপাদ্যের ছবি অবশ্যই দিতে হবে। এমনকি যদি তোমরা পরীক্ষার খাতায় লিখতে গিয়ে পৃষ্ঠাটা শেষ হয়ে গেল, পরের উল্টো দিকের পৃষ্ঠাতে তোমরা লিখছো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে উল্টো দিকে নতুন করে আবার ছবি আঁকতে হবে। এবং অবশ্যই ছবিতে নামকরণ থাকবে, অর্থাৎ এই শীর্ষবিন্দুগুলোর যেরকম ক্যাপিটাল লেটারের এ বি সি বা পি কিউ আর নাম লেখার থাকে, সেগুলো অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। যেটা আমি আগেই বলেছিলাম যে মুখস্থ নয়, ছবি দেখে বিষয়টিকে বুঝে লিখতে হবে। অর্থাৎ তোমরা যদি ছবিটাকে বেশ করে যদি তোমরা লেখার চেষ্টা করো, তাহলে মুখস্থ এক বিন্দুই দরকার হবে না। তাতে সুবিধা হয় কি, অনেক সময় উপপাদ্যটিকে সরাসরি উপপাদ্যের ফর্মে না দিয়ে হয়তো বলে দিল পি কিউ আর একটি ত্রিভুজ, বা পি কেন্দ্রীয় বৃত্তের কিউ আর একটি জ্যা, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই যে নামকরণগুলো চেঞ্জ হয়ে গেল, তাতে করে তোমরা কিন্তু সমস্যায় পড়বে যারা মুখস্থ করছো। সুতরাং মুখস্থ না করে এই ছবিগুলোর উপর বেশ করে করে যদি তোমরা স্টেপ বাই স্টেপ মনে বোঝার চেষ্টা করো, তাহলে একটা উপপাদ্য খুব সুন্দরভাবে লিখতে পারবে। আমরা এবারে এই দুটো উপপাদ্যকে বেশ করে কিছু শর্ট কোশ্চিন আসতে পারে, তো সেই শর্ট কোশ্চিন নিয়ে দুটো আলোচনা করে নেই। ধরা যাক এরকম একটা অঙ্ক দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যার দৈর্ঘ্য 8 সেমি এবং ও বিন্দু থেকে পি কিউর দূরত্ব 3 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি বলা আছে না, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জ্যা, পি কিউ জ্যার দৈর্ঘ্য হচ্ছে, এই টোটাল পি কিউ জ্যা হচ্ছে 8 সেমি। ও বিন্দু থেকে পি কিউর দূরত্ব, ও বিন্দু থেকে পি কিউর দূরত্ব মানেই কিন্তু লম্ব দূরত্ব, ধরা যাক আর, এই ও আর হচ্ছে 3 সেমি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমি শুরুতে কি করব, ওপি যোগ করলাম। যেহেতু পি কিউ 8 সেমি দেওয়া আছে, আমরা আগের উপপাদ্যকে হেল্প নিয়ে বলতে পারি যে এইটার উপর যেহেতু এটা লম্ব, সুতরাং এই বাহু দুটো সমান হবে। সুতরাং পিআর হবে 8/2, পিআর হবে 8/2 মানে 4 সেমি, এইটা 4 সেমি। তাহলে এইটা 4 সেমি, এইটা 3 সেমি। সুতরাং ত্রিভুজ ও পি কিউ সমকোণী থেকে পাই কি পাবো না, ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর স্কয়ার প্লাস ও আর স্কয়ার।
পি আর মানে কত 4, 4 স্কোয়ার প্লাস ও আর মানে হচ্ছে 3, 3 স্কোয়ার, 4 4 16 প্লাস 3 3 9 25। অতএব ওপি সমান হচ্ছে √25 মানে 5 সেমি। তার মানে ওপি 5 সেমি মানে ব্যাসার্ধ 5 সেমি, ব্যাসার্ধ 5 সেমি। ভুলগুলো এখানেও হয় যে যেহেতু আমার রেজাল্ট বেরিয়ে গেল ওপি 5, অতএব ব্যাসার্ধ 5 লিখে দিলাম, কিন্তু আমাকে দেখতে হবে যে কি চেয়েছে। এখানে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো, সুতরাং ব্যাস হবে 2 × 5 সমান হচ্ছে 10 সেমি। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কটাতে আসি। বলা আছে 20 সেমি ব্যাস বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যার ও বিন্দু থেকে দূরত্ব 6 সেমি, এবি জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো। 20 সেমি ব্যাস, যেহেতু 20 সেমি ব্যাস, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়ে অবশ্যই হবে 20/2 সমান হচ্ছে 10 সেমি। এবি জ্যার ও বিন্দু থেকে দূরত্ব 6 সেমি, ও বিন্দু থেকে এই যে দূরত্ব এটা হচ্ছে 6 সেমি, অর্থাৎ ওসি হচ্ছে 6 সেমি। তাহলে জ্যার দৈর্ঘ্য কত? আপাতত জ্যার দৈর্ঘ্যর আগে আমি কি বের করব, এসি দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। একইভাবে ও এ সি সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি, ও এ সি সমকোণী থেকে পাই কি পাবো না, এসি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কয়ার মানে ও এ স্কয়ার মাইনাস ও সি স্কয়ার ইজিক্যাল টু এসি স্কয়ার ইজিক্যাল টু ও এ মানে হচ্ছে 10, 10 স্কয়ার মাইনাস ও সি মানে হচ্ছে 6 মানে 6 স্কয়ার, 10 10 100 মাইনাস 636 মানে হচ্ছে 64। অতএব এসি সমান হচ্ছে √64 মানে হচ্ছে 8 সেমি। তাহলে এসি 8 সেমি। এখানে ওই একই ভুল একটা হয়ে যায় কি, যে অতএব রেজাল্ট এসি লেখা হয়ে যেতে পারে, যেহেতু এবির উপর ওসি লম্ব, সুতরাং এবি কে এই লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, সুতরাং এটা যদি 8 হয় এটাও হবে 8, সুতরাং জ্যা এবি জ্যা সমান হবে 2 × 8 মানে হচ্ছে 16 সেমি। তাহলে অ্যান্সার হবে 16 সেমি। এইভাবে তোমরা এর শর্ট কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে এবং সেই সাথে দুটো উপপাদ্য 32 এবং 33 দুটো উপপাদ্যই তোমরা বাড়িতেও ভালোভাবে প্র্যাকটিস করবে। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।